কন্যা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 ধরাতল কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া। 1-2 দিয়েছে, বলেছে সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না? সুধীরবাবু ক্লাসে পড়া না করে আসার মতো অন্যায়কে সুধীরবাবু ক্ষমা করেন না। 1-3 বলেছে কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরটির কিসে মন লাগতো না? খেলায়। 1-4 ননিতা নট আউট গল্পে কোন বাঙালি সাহিত্যিকের উল্লেখ রয়েছে? শিবরাম চক্রবর্তী। 1-5 বলেছে বিপ্লবী যতীন দাসের ছদ্মনাম কি ছিল? বিপ্লবী যতীন দাসের দুখানা ছদ্মনাম ছিল। বিপ্লবী দলে যোগদানের পর প্রথম দিকে যতীন দাসের ছদ্মনাম ছিল রবিন, পরে দলে একটু সিনিয়র হলে তার দ্বিতীয় ছদ্মনাম হয় কালীবাবু। তাহলে প্রথমে ছিল রবিন, পরে হলো কালীবাবু। 1-6 কোন পাড়াবারকে অনন্তপার বলা হয়েছে? জ্ঞান পাড়াবারকে। 1-7 এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক কোথায় যাচ্ছিলেন? হুড্রুর দিকে যাচ্ছিলেন। 1-8 বলেছে পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? একটি ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। এই যে একটি ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। 1-9 বলেছে হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? লিখবে যে বিকেলের মধ্যে বেচাকেনা সেরায় হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। 2-এর দাগে আসি, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 2-1 মেঘের ফাঁক দিয়ে হেসেছিল সূর্য। 2-2 তরণী শব্দের অর্থ নৌকা। 2-3 বলেছে হাবুর মনে ভেসে ওঠে সুধীরবাবুর ভারিক্কি চেহারা। 2-4 কুড়িয়ে তোলে নানা রঙের ঝিনুক। 3-1 দিয়েছে ছেলেটা চর্চা রাখলে বড় হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে। কে কার সম্পর্কে একথা বলেছেন? ছেলেটির সম্পর্কে একথা বলার কারণ কি? এই উত্তরটা লিখবে ছেলেটা অর্থাৎ হাবুলচন্দ্র বাংলাদেশে বর্ষাকাল রচনায় একদম নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছিল। কোনো বই থেকে সে কপি করে লেখেনি, একদম নিজের চোখে দেখা ঘটনাকে সহজ সরলভাবে প্রকাশ করেছে। তাই সুধীরবাবুর মনে হয়েছে হাবুর এই মৌলিক রচনা চর্চা অব্যাহত থাকলে ভবিষ্যতে অবশ্যই সে সাহিত্যিক হিসাবে পরিচিত হবে। 3-2 বলেছে সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া। সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল? ননিদা সেই ঘটনায় অবাক হলেন না কেন? লিখবে সিসিএইচ এর 14 রানের জবাবে রূপালী সংঘ ব্যাট করতে নেমে প্রথম ওভারেই 14 রান করে ফেলে। সিসিএইচ এর ননিদা এবার বল তুলে দেন বিষ্টুর হাতে। বিষ্টু গুনে গুনে 26 পা গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার কাটে। ব্যাটসম্যান তৈরি। হঠাৎই বিষ্টু বোলিং ক্রিজের দিকে ছুটতে শুরু করে, কিন্তু ক্রিজে পৌঁছানোর আগেই আবার সে পিছু হটতে থাকে। তারপর গোল হয়ে ঘুরতে শুরু করে। বিষ্টুর এই কাণ্ডতেই সারা মাঠ অবাক হয়েছিল। ননিদা অবাক হয়নি কেন? ননিদা এই ঘটনায় অবাক হয়নি কারণ ননিদা তো জানতেন যে এমন কাণ্ডটাই বিষ্টু ঘটাতে চলেছে। বলা ভালো যে ননিদার পরামর্শেই বিষ্টু এমন কাণ্ড করেছে, তাই ননিদা অবাক হননি। 3-3 বলেছে ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো মনে হয় এসব নিয়ে এ ধরনই ভালো। কখন পৃথিবীকে কবির ভালো মনে হয়? এরকম মনে হওয়ার কারণ কি? এই উত্তরটা লিখবে কবি যখন আপন অন্তর দিয়ে বিশ্বের সকল জীবকে অবলোকন করেছেন, অর্থাৎ বিশ্ব মাঝে আপন প্রাণে সাড়া পেয়েছেন, তখনই পৃথিবীকে তার ভালো বলে মনে হয়েছে। আর এরকম মনে হওয়ার কারণ কি? এই বিশ্ব প্রকৃতি আপন ছন্দে চলতে থাকে। এখানে সুখ দুঃখ আলো অন্ধকার হাসি কান্না পরস্পরের সঙ্গে সম্পর্কিত। উপনিষদের আলোকে আলোকিত কবি রবীন্দ্রনাথ একথা অনুভব করেন যে জীবনে কখনো শুধু দুঃখ বা শুধু আনন্দ থাকে না। পৃথিবীর যে কোনো বিষয়ই ভালো আর খারাপ দুটোই মিশে থাকে। বিশ্বপ্রাণ তাতেই স্পন্দিত হয়। আর এই ভালো খারাপ আলো অন্ধকার এই সব নিয়েই সভ্যতা এগিয়ে চলে। এই সব কারণেই তার মনে হয়েছে সব নিয়ে এ ধরনই ভালো। 3-4 বলেছে সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? লেখকের গন্তব্য ছিল হুড্রুর দিকে। একদিন লেখক একটি সাইকেলে চেপে হুড্রুর দিকে যাচ্ছিলেন। মাইল 7 যাওয়ার পরেই সাইকেলের টায়ার ফেসে গেল। সন্ধে আসন্ন, গন্তব্যস্থল তখনও 5 মাইল প্রায়। এদিকে নির্জন স্থান, তার উপরে বাঘের ভয়ও আছে। এই কারণেই সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গটি এসেছে। 3-5 বলেছে মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে। এই দুদিনের ঘর বলতে কি বোঝানো হয়েছে? কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে? লিখবে প্রকৃতির বুকে পিঁপড়ে এবং মানুষ দুজনেই সমান, কারণ ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে আর বৃহৎ প্রাণী মানুষ উভয়েরই বসবাস মাটিতে। মাটির বুকে পিঁপড়েদের ঘর স্থায়ী নয়, বৃষ্টিতে তাদের ঘর ডুবে যায়। মানুষকেও ঘর ফেলে রেখেই একদিন চলে যেতে হয়, তাই দুটি প্রাণীর বানানো ঘর দুদিনেরই জন্য।
আর কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে? পিঁপড়ে বাস করে মাটির নিচে, মানুষ বাস করে মাটির উপরে, কিন্তু দুজনেরই পৃথিবী বাস অল্প সময়ের জন্য। তাই এই পৃথিবীতে যারা ক্ষণস্থায়ী তাদের সকলকে আদর করে ঘিরে রাখে স্মৃতি। তিনে 6 বলেছে উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। কার লেখা, কোন কবিতার অংশ? কবি এখানে কোন খেলার কথা বলেছেন আর চিরকাল চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এই উত্তরটা লিখবে। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত হাট কবিতা একটি হাটের চিত্র পরিস্ফুট করার ক্ষেত্রে পঙ্ক্তি দুটির অবতারণা করেছেন। এখানে খেলা বলতে একদিকে যেমন হাটের প্রতিবার বসা আর ভাঙার কথা বলেছেন, তেমনি তার মধ্যে দিয়ে আসলে কবি মানব জীবনের পৃথিবীর বুকে যাওয়া আসার কথাও বোঝাতে চেয়েছেন। আর চিরকাল চলে বলতে বোঝাতে চেয়েছেন হাটের মতোই পৃথিবীর বুকে মানুষ আসে আর যায়। হাটে যেমন চেনা অচেনা মানুষের ভিড়, তেমনই মানুষের ভিড় এই পৃথিবীর বুকে। পৃথিবীর উপর প্রতিনিয়ত জীবননাট্যের খেলা চলছে। একজন মানুষ অনেকগুলি বছর পৃথিবীর বুকে কাটিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নেয়, আবার নতুন মানব শিশু যেন তার জায়গা নিয়ে নেয়। পার্থিব জীবনে কেউ সুখী হয়, কেউ বা দুঃখী হয়। একেই চিরকালের খেলা বলে উল্লেখ করেছেন কবি। 4 দাগের 1 বলেছে বাদুর বলে ওরে ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। গানটির গায়ককে, তার এমন গান গাওয়ার কারণ কি? গানটি গেয়েছিল যাত্রার জুড়ির মতো চাপকান আর পায়জামা পরা একটা ন্যাড়া লোক। আর গানটা গাওয়ার কারণ হচ্ছে ছাগল আর হিজিবিজ বীজের অনুরোধে ন্যাড়া লোকটি একটি শিখি পাখার গান গায়। কথকের মতে সেই গানটির কোনো মাথামুন্ডু নেই। হিজিবিজ বীজের কাছে গানটি বেশ শক্ত লাগে। ছাগলের কাছে গানটি তেমন শক্ত না হলেও গানের মধ্যে ব্যবহৃত শিশি বোতলের অংশটুকু একটু শক্ত বোধ হয় তার কাছে। ন্যাড়া তাই তাদের একটু সহজ গান শোনাতে চেয়ে উদ্ধৃতির মধ্যে উল্লেখিত গানটি গেয়েছিল। 4 2-তে দিয়েছে ধর্মাবতার হুজুর, এটা মানহানির মকদ্দমা কার উক্তি, কাকে উদ্দেশ্য করে একথা সে বলেছে? উদ্দিষ্ট ব্যক্তি এরপর কি বলেছিল? প্রশ্নোক্ত অংশটি সাহিত্যিক সুকুমার রায়ের হযবরল নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উক্তিটি করেছে গল্পের এক চরিত্র কুমির। কুমির হুতুম প্যাঁচাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে। আলোচ্য গল্পে আমরা দেখি যে মানহানির মামলা করা হয়েছে আর বিচারক হলেন প্যাঁচা। কুমির তার সর্দি বসা গলায় হুতুম প্যাঁচাকে ধর্মাবতার বলে সম্বোধন করে বলে যে সেটি একটি মানহানির মামলা বা মকদ্দমা, আর এমন মামলার বিচার করতে হলে প্রথমেই জানতে হবে মান মানে কি। মান কি? কুমির নিজেই বলতে থাকে যে মান মানে হলো কচু, আর তার মতে কচু খুব উপাদেয় খাবার। নানা প্রকারের কচু দেখা যায়, যেমন মানকচু, ওলকচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কুমির আরও বলে যে কচু গাছের মূলকেও কচু বলা হয়। তাই মামলাটি ভালোভাবে বুঝতে হলে তার মূল পর্যন্ত যাওয়া দরকার। ধর্মাবতারকে উদ্দেশ্য করে কুমির এই কথাই বলেছিল। 5-এর 1-এ দিয়েছে সন্ধি বিচ্ছেদ দিয়েছে মনোবাসনা। তো মনোবাসনা লিখবে ম দন্তান্ন বিসর্গযুক্ত বাসনা। এই যে ম দন্তান্ন বিসর্গযুক্ত বাসনা মনোবাসনা। তারপরে আছে সরস্বতী, দন্তেশ্বর র বিসর্গযুক্ত ব তয় দীর্ঘ এতি, বতী স্বরযুক্ত বতী সরস্বতী। তারপরে আছে নিরো, লিখবে নয় হর্ষই বিসর্গযুক্ত রোগ, নিরোগ। তারপরে আছে আবিষ্কার, আবি বিসর্গযুক্ত কার, আবিষ্কার। এই যে আবি আ বয়হর্ষই বিসর্গযুক্ত কার, আবিষ্কার। আর শেষে আছে নিরামিষ, নিযুক্ত নয় হর্ষই বিসর্গযুক্ত আমিষ, নিরামিষ। এই যে নয় হর্ষই বিসর্গযুক্ত আমিষ হলো নিরামিষ। 5-এর 2-তে আছে পদান্তর করো। নগর হবে নাগরিক। তারপরে আছে অধিকার, অধিকার হবে অধিকৃত। অধিকার অধিকৃত। তারপরে আছে সমাজ, সমাজ হচ্ছে সামাজিক। তারপরে আছে বিভাগ হবে বিভাগীয়, এই যে বিভাগ হচ্ছে বিভাগীয়। আর প্রকৃতি হবে প্রাকৃতিক। তাহলে নগর নাগরিক, অধিকার অধিকৃত, সমাজ সামাজিক, বিভাগ বিভাগীয়, আর প্রকৃতি প্রাকৃতিক। 5-এর 3-এ আছে কমল, কমল মানে হচ্ছে পদ্ম, আর কোমল মানে হচ্ছে নরম। কয় হর্ষ উল, কুল মানে হচ্ছে ফল বিশেষ,
আর কয়দিগুলো কুল মানে নদীর তীর। দিন হচ্ছে দিবস, আর দিন হলো দরিদ্র। আর দয়বয় দীর্ঘই প, দ্বীপ মানে জলবেষ্টিত ভূমি। আর দয় দীর্ঘই প, দ্বীপ মানে প্রদীপ। 5-এর 4-এ দিয়েছে নির্দেশ অনুযায়ী বাক্যগুলোকে রূপান্তরিত করতে বলেছে। 5-এর 4-এর 1 বলেছে এবারে আমের ফলন খারাপ না, অস্তার্থক মানে হ্যাঁ বাচক বাক্যে নিয়ে যেতে হবে। লিখবে এবারে আমের ফলন বেশ ভালো হয়েছে। 5-এর 4-এর 2 তুমি এখন বসে পড়ো, নয় অর্থক বাক্য মানে না বাচক বাক্য, তুমি এখন দাঁড়িও না। 5-এর 4-এর 3 সকলে সাদা খাতা খোলো আর একটা বৃত্ত আঁকো, এটাকে সরল বাক্যে লিখতে হবে, সকলে সাদা খাতাতে একটা বৃত্ত আঁকো। 5-এর 4-এর 4 আমরা ছবি আঁকতে আঁকতে গান শুনছিলাম, যৌগিক বাক্য আমরা গান শুনছিলাম আর আঁকছিলাম, ছবি আঁকছিলাম, এখানে একটা ছবি দিয়ে দেবে, ছবি আঁকছিলাম। 5-এর 5-এ বলেছে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া বলতে কি বোঝো, এটা তোমাদের বইয়ের 41 পাতা, ব্যাকরণ বইয়ের 41 পাতাতে আছে। উদাহরণ দিতে বলেছে, তো লিখবে যে বাক্যের যে ক্রিয়াপদ কাজটা সম্পূর্ণ হয়েছে তা বোঝায় তার নাম সমাপিকা ক্রিয়া, যেমন ট্রেনটা স্টেশনে পৌঁছালো, আমরা পেট ভরে খেলাম, বইগুলো গুছিয়ে রাখলো, এগুলো। আর বাক্যের যে ক্রিয়াপদে কাজটা সম্পূর্ণ হওয়া বোঝায় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন হচ্ছে কান টানলে মাথা আসে, টানলে বইটা পড়ে ফেরত দিও, পড়ে স্নান করে ভাত খাবো, করে। 5-এর 6-তে বলেছে পড়া আর অনা এই উপসর্গ দুটি বসিয়ে দুটি করে 4টি নতুন শব্দ তৈরি করে, এটাও তোমাদের বইয়ের 28-29 পাতায় আছে। 28 পাতায় আছে অনা। অনা দিয়ে শব্দ হচ্ছে অনাহার, অনাবৃষ্টি, এছাড়া আছে অনাচার, অনাসৃষ্টি, অনামুখ, অনা মানে না সূচক, আর আছে পড়া, পড়া দিয়ে হচ্ছে পরাজয়, পরাভব বা পরাহত, পরাস্ত, পরাকাষ্ঠা, পরায়ণ, পরাক্রান্ত, এগুলো। 5-এর 7-এ বলেছে অনুসর্গ কাকে বলে, উদাহরণ দাও। লিখবে যে বিভক্তিযুক্ত পদের পরে বা বিভক্তির বদলে সম্পর্কযুক্ত পদটির পরে যে শব্দগুলি বসে অন্য পদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাকে অনুসর্গ বলে। যেমন কাকলি রং তুলি দিয়ে ছবি আঁকছে, এখানে দিয়ে হচ্ছে একটি অনুসর্গ। আর 7-এর জায়গায় যে পত্র রচনা আছে সাহসিকতার প্রশংসা করে বন্ধুকে চিঠি, এটা বইয়ের 76 পাতায় আছে, তো তোমরা দেখে নেবে।